আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব। এই গল্পটা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, আবার হয়তো অনেকে শোনেননি। আমাদের চ্যানেলে আমাদের শ্রোতাদের জন্য আমরা আবার পুনরায় এই গল্পটা উপস্থাপনা করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চারির ভূমিকায় অনিতা, মধুসুন্দরী দেবীর ভূমিকায় সুরাঞ্জনা, তারানাথ তান্ত্রিক ও অন্যান্য চরিত্রে আমি অরূপ, পোস্টার ডিজাইন ও সাউন্ড স্পেশাল এফেক্টসে সায়ন। গল্পটি শোনার পর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পর মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছি। মোহনবাগান হেরে যাওয়ায় মনটাও বেশ প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়েই মটলেনে তারানাথের বাড়ি। সোজা গিয়ে তার বাড়ি হাজির হলাম। তারানাথ একাই ছিল। আমাকে দেখে বলল, আরে এসো এসো হে, দেখা নেই যে বহুকাল, কি ব্যাপার? হ্যাঁ, কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম যে বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন যেন একটা নির্জনতার ভাব আসে। তারানাথের ঘরে বসেও সেদিন আমাদের মনে হলো যে আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামলো। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার প্রবৃত্তি দুজনেরই হলো। আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওয়েব এলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ অনেক বড় জ্যোতিষী বা তান্ত্রিক হলেও সুখদেব সে কোনো কালেই ছিল না। নারীর সঙ্গে যে সে বহু মেলামেশা করেছিল এই কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, সেটা আমার পক্ষে স্বাভাবিক। এরপর সে এই সম্বন্ধে যে অসাধারণ অভিজ্ঞতার কথা বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আমি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হলো কিছু একটা ঘোর দুঃখ সে মনে চাপিয়ে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে কি যেন একটা বলি বলি করেও বলছেন। আজ বুঝতে পারলাম যে তার তন্ত্র জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারো কাছে বলেনি। হয়তো সেগুলো ঠিক বলার কথাও না, কারণ সে কথা বলা তার কাছে কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় যে লোককে সেসব গল্প বিশ্বাস করানো খুব শক্ত। বললাম, জ্যোতিষী মহাশয়ের এই সম্বন্ধের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো, ও ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখকও হয়ে যেতাম, বুঝলে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কাউকেই বলিনি। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানা করে পরোটা ও আলু ভাজা আনল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম যে ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একখানা ছবি ও প্যাটার্নের নকশাও কিনে দেব। বললাম, আজ ফুটবল ছিল, কাল এনে দেব। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা তুই যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে আমার দিকে চেয়ে বলল, ছেলেপিলের সামনে এসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটা খানা? না না, ফেলতে পারবে না, ইয়ং ম্যান তোমরা এখন। ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে নাও। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করল,
বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে চলে তো এলাম সেই কাণ্ডের পরেই, কিন্তু তারপর থেকেই তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। একটা পাগলির কথা থেকে বুঝেছিলাম যে পাগলি আমাকে ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের প্রতীকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় নানা স্থান ঘুরে বেরিয়ে আমার দুটো অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা ৯৯ জনই ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। আমি ধনী জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দেবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলাম, সাধু বেশি ভিক্ষুক দেখলাম। সত্যিকারের সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর পাশে শালবনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন জ্বালানোর জোগাড় করছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি পৌর সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস সেখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরনো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম কর গে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পেছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দেই। 3 মাইল দূরের কুসুমমণি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রে আমার একদিন ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লাপক্ষের রাত্রি, ফুটফুটে রাত। স্নিগ্ধ জ্যোৎস্না যেন সমগ্র জায়গায় বিরাজমান। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো ওই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের ডালের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সেই মেয়েটি এলোই বা কেমন করে একা একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলাম। তারপর দিন রাত্রে আমি ঘুমোলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরের দিকে এগিয়ে
গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রে সেই মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালেই দাঁড়িয়ে রইলাম। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও তবু ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আর একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ রাতে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এমন মনে হলো তা বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন যেন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, কি দরকার আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে একসময় আর শুয়ে থাকতে পারলাম না, নিশ্চিত মনে উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনেও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চলল আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো। বরাকর না কোডার মার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি একটা শান্তি সস্তায়ন করার জন্যে। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন লোক এসে ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল যে মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স। তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজে গিয়েই পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটা আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর আমি ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তার নয়, ও আমার অদৃষ্টের লিপি। সেদিন রাত্রির জের আমার জীবনেও আজও মেটেনি। আমার মনে শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই রাতকালে। তার কি তখন বুঝেছিলাম? যাজ্ঞেও কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, 2 পাড়েই শিলাখণ্ড ছড়ানো, আর তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিম তলায় পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ। তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে।
এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবৃষ্টিত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি। মাঠের দিকে, নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ্য আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর 1 সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়ে গিয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়েই শুয়ে রইলাম। আর কেবলই কাল রাত্রের কথাটা মনে মনে ভাবতে লাগলাম। কে এই মেয়েটি? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। মেয়েটি যে অসামান্য রূপসী, অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তা দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালা জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচৌড়ি, একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান নিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? আমি কোনো কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরারা এই পথে কি নামলেই নামা যায় রে বাপু? এ পথ বড় কঠিন। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখলাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে চোখ রাখি না, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডের আসনে কি জন্যে গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো এই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে কথা। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম? না, আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমিই তো জ্বরের ঘরে বলেছিলে সেই সব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে সংকল্প করলাম, 1-2 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব।
শরীরটা একটু সুস্থ হলেই। কিন্তু আমার ভাগ্যলিপি ছিল অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিনই পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার নিয়ে এলাম, তার সেবা করলাম, দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুললাম। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না, মিছিমিছি বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে থাকতে পারি না। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগেই আমাকে ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের কাছে নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথমবার সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে তো অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে? ওহ, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর কি গোখরো সাপকে ভয় করে, ঠিক তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? আগে প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশা বিহারিণী রূপসীর টানে। সে কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেদিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি যেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে থাকতে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নয়। শুনে তো আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত প্রেতনি নাকি? সাধুজি বলে চললেন, তোমায় একটা কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। উলার্নব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রের সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতন বয়স। স্বভাবতই আমার ঝোঁক কি পড়ল ভূত ডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে উপর থেকে ফেরাবার চেষ্টা করছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষা এদের সাধারণ নাম যোগিনী।
জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূত ডামরের এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন। আমি নাছোড় বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবীর সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে 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 কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধু সুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যা ভাবে পেতে চেও না। এর বিপদের দিক বলি। ভার্যা ভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখন আমি আর রাখতে পারি। এই জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগড়ির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। এতক্ষণ পর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর এসেছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে তন্ত্র জপ করতাম। এইরকম ভাবে 1 মাস কেটে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, কিছুই দেখি না। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবু মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। 6 মাস পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই রকম নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙ্কুট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমাধি দিয়ে বাড়ির উপর হোম করে মধুসুন্দরী দেবীর মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু ভীষণ ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগলি তেমনি এই সাধু। তন্ত্রতন্ত্র সব বাজে কথা, খানিকটা হিপনোটিজম জানে এরা।
তারই বলে মূর্খ গ্রামের লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারেনি। অভ্যেস মতো করেই যাই, ওটা যেন একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরো 5 মাস কাটলো। একদিন সন্ধ্যার পরেই, আধ ঘন্টা হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র একটা কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণনাও মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেরিয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এই দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি না আছে। তারপরেই আমার মনে হলো, আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম, তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। 8 সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডীর আসনে বসার রাত্রে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হলো। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। বাইরে বৃষ্টির ফোঁটা যেন আরো জোরালো হয়ে উঠল। তীব্র হাওয়া বইতে লাগলো সেই সঙ্গে। আমি জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে, বিশ্বাস করা না করা সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাতে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্দাত ভানু প্রতিকাশা, বিদ্যুৎ পুঞ্জিনী ভাসতি, নীলাম্বর পরিধানা, মাধবিহল আলোচনা। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম, দেবদেবীদের ধ্যান মন গড়া কথা নয়। সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে, তো কথা বলছি। সে তেজ সহ্য করা আমার কর্ম নয়। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয়। এই যে বলছে মাধবিহল আলোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। বর্ণনা রাখুন, কি কথা হলো সেটা বলুন। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমাকে দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রুকোনা জ্যোৎস্না রাত্রের চকচক করে। বরাকর নদীর দুপারে শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম এই 3 মাস। এইসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনে যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবীই বটে। মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। এ এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না,
তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী নয় পাগল ভাববে। হয়তো এতক্ষণ ভাবছো, তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছে গুণগান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধে নামবে বরাকর নদীর শালবনে, কখন মধুসুন্দরী দেবী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিগ্বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে নিশ্চল হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন প্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠামো তার দেহের গঠন, নিকটের বস্তিতেই তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, আর সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বলল, বাবা, ছেলে হয়ে হয়ে মারা যায়, তার কোনো মাদুলি আছে আপনার কাছে? এমনভাবে করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সেই মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষক কাটাক্ষে যেমন লোল জিহ্বা, করালির প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির দৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচিনী হয় না। ভীষণ পুঁতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় যেন মিলিয়ে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, এরা সব পারে। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললেন, ভয় কিসের? ভয় কই, তুমি রাগ করেছো কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বলল, মৃতদেহ চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ যদি তোমার সামনে দিয়ে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি চিনতে না পারো, দুটো মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকেরা সকালে নিশ্চয়ই চিনতে পারবে। হাত জোর করে বললাম, দেবী দেবী তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না, আমায় আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিরল গাঢ় শরীরের মুখের ভাব আরো কামন। বললাম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত থেকে বুঝলাম কালসাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যে, হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুড়ে সাপ খেলার মন্ত্রে আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলাম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলাম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে না হয় নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব।
কোথায়? সে এখন বলা যাবে না। এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী। দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম, মাথার ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা এখন বলা যাবে না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে যে একজন পাগল বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলায় বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমার এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলো। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে। এই অবস্থায় নাকি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি, আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। যেতে হবেই, হে আমার বিধির লিখন। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন। এই জন্যেই দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানেন। হলো তাই। বাড়ি আসবার পরে সবাই বললে কি কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেয়া হলো। সেই থেকেই আমি সংসারী। এতক্ষণ পরে আমি আবার জিজ্ঞেস করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? এ কি ছেলে খেলা? মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন? সে চেষ্টা করেনি কখনো। সে কতকাল হয়ে গেল, সে কি আজকার কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে উঠে বসলেন। ইচ্ছে হয় না কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে। এদিকে সরই শয্যাশালিনী শক্তিরূপিণী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতে নামায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট পুলিয়ে, মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারে শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাওয়ার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষে ভোলা সম্ভব নয়। ভেবো না আমরা সবাই খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা, বন্ধুহারা জীব কোথায় আছে? আমরাও প্রেমের কাঙাল। কতকাল পর একজন মানুষ আমাদের সত্যিকারভাবে চায়। তার জন্য আমাদের মনও সবসময় চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে থাকে। কিন্তু তা বলে তো নিজেকে সস্তা করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি চিরদিন এক জায়গায় থাকতে পারি না। কিছু না কিছু ঘটে যায়,
ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে, সুখী ভেবো না আমাদের। এত যদি সুখের ব্যাপার হয় তবে তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনি। মধ্যে তো কত কত দিন উন্মাদ হয়ে কেটে গিয়েছিল, বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষীর ব্যবসা আরম্ভ করি। যা হয় একরকম সেও দেবীরই দয়া। তিনি বলেইছিলেন যে জীবনে কখনো অন্যের কষ্ট হবে না। পড়তেও হয়নি কখনো, কিন্তু ওতে কি আর আনন্দ দেয় জীবন? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল। আমিও বাড়ি থেকে বেরিয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাব ও গলার স্বরে গল্পের অবিশ্বাস জাগে না। কিন্তু ট্রামে উঠে মনে হলো, কি মনে হলো তার নাইবা বললাম। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।